আপনাকে আপনাকে সবাই সম্মান শ্রদ্ধা করে তো, যার কারণে। কিন্তু আপনি আবার ভাব নিয়ে আবার একটা ইয়ে করে থাকেন, থাকেন না, আসেন না, এই আর কি। ওই ভাত মাখার জিনিস খুব ছড়াই তো, এই জন্য আসিনি। প্রেজেন্টেশন দেন। আপনি ভ্যারেট্রাম অ্যালবাম, এই মেডিসিনটা প্রেজেন্টেশন দেন জয়রুল স্যার। ভ্যারেট্রাম অ্যালবাম। একটা অ্যালবাম প্রেজেন্টেশন দেবো না অ্যালুমিনা দেবো? অ্যালুমিনা দিই, এটা আমি সংসদে করছি। আমি বলি এর সিরিজের মেডিসিন গুলো আমাদের 10 বার করে পড়া হয়, আর জেড সিরিজ, ভি সিরিজ পড়াই হয় না। আমি তো ওই জিবি কিনোটা এখন এস সিরিজ থেকে শুরু করছি নতুন করে আপডেট করার। একটা অ্যালবাম আমি আপডেট করিনি স্যার। দেন এখন আপনি আর মুরব্বী কেনাকাটি মানে যা বলেন তাই। গতকালকে একটা অ্যালুমিনা রুগী দেখছি তো, এই জন্য আমার একটু ভালো লাগছিল, যদি বলেন তাহলে আচ্ছা, নেন নেন নেন, শুরু করেন। ওই ডাক্তার বিশ্বনাথ দত্তর বাবু, দেখেন আপনি যখন বলছিলেন তখন কিন্তু সে ভেরিট্রাম অ্যালবাম আর এলো আমাদের কারোলের একটা ইয়ে করছিলেন, ডিডি করছেন, খুব সুন্দর মনে পড়লো। ভ্যারেট্রাম অ্যালবাম হচ্ছে হোমিওপ্যাথিতে একটা অবহেলিত মেডিসিন। এর ব্যবহার বিধি অনেক, কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি না। অ্যালুমিনা, তাই তো? ও ভ্যারেট্রাম দিয়েছেন, দেন শুরু করেন, বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ। আচ্ছা, ভ্যারেট্রামের ইয়ে বের করতে পারবেন না ওস্তাদ? আমাদের রুব্রিক। ওটা আপনি দেখিয়েন দরকার নেই। না, ওই করে যদি এটা পারে করতে আমার ল্যাপটপ লাগবে এই আর কি। আব্দুল মান্নান স্যার পারবে ভ্যারেট্রাম অ্যালবামে? জি। ও আবার কি ইংরেজি, বাংলা, হিন্দি, এটা হয়ে গেল। দ্য প্রমিনেন্ট ক্যারেক্টার, আপনার কিন্তু মিউট আছে জয় স্যার। The prominent characteristics of this remedy is স্যার এটা সংশোধন হয়নি তো, এই জন্য আর সমস্যা হয়ে যাচ্ছে। সংশোধন করলে তারপরে বলি আর। The prominent characteristic of this remedy is overactivity। মানে এই ওষুধের সবচেয়ে সর্বোচ্চ বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার হলো অতি সক্রিয়তা মানে অতি চঞ্চল সব দিক থেকে, সেটা মানসিক অথবা শারীরিক। আমরা যখন ওভার অ্যাক্টিভিটির কথা বলি তখন আমাদের বেশ কয়েকটা মেডিসিন আছে, তার মধ্যে আছে ভেট্রাম, তার মধ্যে আছে জিঙ্ক, তার মধ্যে আছে হচ্ছে এই মাকড়সার থেকে ওষুধটা তৈরি হচ্ছে ট্যারেন্টুলা। মাইগেল আছে, ট্যারেন্টুলা আছে। মাইকেলও তো মাকড়সা থেকে তৈরি। তারপরে তাহলে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতি সক্রিয়তম, যে কোনো কাজে যে কোনো কথায় যার শরীর এবং মন অতিরিক্ত কাজ করে, সেটা শারীরিক অথবা মানসিক ভাবে। যার ইজ অ্যান এক্সারশন ইন ওয়ান লেভেল, এদের শরীরের প্রত্যেকটা জায়গায় অতিরঞ্জন কাজ করে, শরীর মানে শারীরিক স্তরে হোক আর মানসিক স্তরে হোক। ওয়ান দ্য মেন্টাল লেভেল উই সি রেস্টলেস, আমরা মানসিক অবস্থা দেখি সে খুব অস্থির। ওভার অ্যাক্টিভিটি, যে কাজে মানে স্বাভাবিক একটা কাজ, ভাত খাচ্ছে কিন্তু খুব দ্রুত খাবে, একটা কথা বলছে খুব দ্রুত বলবে, সবকিছুই দ্রুত। আবার আমার স্টিমুলেটেড মাইন্ড, মনটা হচ্ছে এমন অবস্থা যে নেশা করলে যেমন মানুষের মন দ্রুত কাজ করে, এমন অবস্থা তৈরি হয় ভিতরে। দি মেন্টাল অ্যাবিলিটিস আর ওভার ডেভেলপড, এদের মানসিক অবস্থাও খুব অতিরিক্ত দ্রুত পেকে যায়। যেমন এখনকার বাচ্চা কাচ্চা এইগুলো এই আন্ডারে পড়ে, যে ওর বয়স 5 বছর কিন্তু কথা হচ্ছে 8 বছর, ওর বয়স 8 বছর তো কথা হচ্ছে 13 বছর, ওর কথা কাজকর্ম সব ওভার ডেভেলপ। সেটা আমাদের ভেট্রামের মধ্যে আসে। টিউবারকুলাম সবচেয়ে ভালো মেডিসিন, এখানে আরো অনেক মেডিসিন আছে আমার জানার। তারপরে উই সি টু কেলিমার চিলড্রেন, আমরা দেখি যে খুব চালাক। তার আগে টিউবারকুলাম কি বললেন স্যার? টিউবারকুলিনামও খুব ওভার অ্যাক্টিভিটি, ওদের বয়স অনুযায়ী তার চেয়ে বেশি দ্রুত পেকে যায়, এদের কথাবার্তা কাজকাম খুব স্মার্ট, স্মার্ট মেথড। এটা কি ওভার অ্যাক্টিভিটি বললো না প্রিকসিটি বলবো?
ওই যে ইসলে পাকা পিরিকোসিটি, আচ্ছা আচ্ছা, জি মানে স্যার। এদের মানসিক লেভেলটাও খুব দ্রুত পেকে যায়। এদের তো এদের ওভার অ্যাক্টিভিটি আছে, আবার এদের পেকে যায়। দেখেন উইসি, আমরা দেখি টু ক্লিভার চিলড্রেন, চালাক শিশুরা, আমরা শিশু বলতে 1 থেকে 18, 0 থেকে 18 বুঝি, কিন্তু আমাদের দ্রুত এই শিশুর আন্ডারে পড়ে না। উইথ স্কিল বিহাইন্ড দেয়ার এজ, তার যে বয়স তার থেকে সে বেশি তার দক্ষতা প্রকাশ পায়। দোজ পিপল ক্যান ইমপ্রেস ইউ উইথ দেয়ার নলেজ অফ অ্যান্ড অ্যাকুইটনেস অফ মাইন্ড। ওই সকল মানুষদের ক্যান ইমপ্রেস মানে প্রকাশ করতে পারে উইথ তোমার সামনে, আমার সামনে, রুগীর ডাক্তারের সামনে, উইথ দেয়ার বা মানুষের সামনে, উইথ দেয়ার নলেজ, তাদের জ্ঞান, অ্যান্ড অ্যাকুইটনেস অফ মাইন্ড, তার মনটা যে কতটা তীক্ষ্ণ সেটা সবার সামনে প্রকাশ করে। অন দ্য ফিজিক্যাল লেভেল আমরা শারীরিক অবস্থায় দেখি কি, ইজ রেস্টলেস ইন ক্রনিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাকুইট স্টেজ। এদের শারীরিক অবস্থা এবং দিক থেকে এদের খুব অস্থির প্রকাশ করে, সেটা ক্রনিক রোগ মানে দীর্ঘস্থায়ী বা জটিল রোগের ক্ষেত্রে হয়, অথবা জ্বর, সর্দি, কাশি বা পেটের সমস্যা হলে এই অবস্থা থাকে, মানে রেস্টলেসটা থাকবেই। এটা স্যার বিদ্যুৎ স্যার বলছেন। আমরা একে এক কথায় বুঝবো কিভাবে, রেস্টলেস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, শারীরিক এবং মানসিক ভাবে সে অস্থির থাকে, খুব অস্থির। এটা হলো মূল স্যার থিম, এক কথায় প্রকাশ করছে। আমরা যে ওষুধ পরিচয় পড়ি না, ওষুধ পরিচয় 4টি কথা উনি এক কথায় প্রকাশ করেছে। এটা এক কথা হচ্ছে শারীরিক এবং মানসিক ভাবে খুব অস্থির থাকে। মানসিক ভাবে এদের অস্থিরতা যেমন, এরা খুব চালাক, কথাবার্তা খুব সুন্দর, তারপরে মানে বয়স অনুযায়ী তার চেয়ে বেশি সুন্দর সুন্দর কথা বলে, যেগুলো আসলে স্মার্টনেস প্রকাশ করে। এদের মেন্টাল লক্ষণ কি, মেন্টাল ওভার স্টিমুলেশন, মানসিক স্তর অতিরিক্ত উত্তেজনা। স্টিমুলেশন শব্দের অর্থ এমন একটা শব্দ, যে শব্দটা যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কুকুর বা কোনো প্রাণী যদি কোনোভাবে কোনো নেশা জাতীয় দ্রব্য খায়, খাওয়ার পরে তার যে অবস্থা হয়, মানে তার শারীরিক স্তরের সর্বোচ্চ যে পর্যায়ে যেখানে আনন্দ ফিল হয় মানুষের, সেই আনন্দ ফিলের অবস্থানটা খুব মানে উত্তেজিত হয়ে যায়। এদের অবস্থা তাই যে এদের মেন্টাল ওভার স্টিমুলেশন, শুধু উদ্দীপনা, সবচেয়ে বেশি উদ্দীপনা কাজ করে। আমরা একে কিভাবে বলবো, কিভাবে যখন কোনো মানুষ যে গাঁজা খায় বা মদ খায়, বা যে মাতলামো সৃষ্টি হয়, কিন্তু মাতলামোটা বৈধ মাতলামো, যে কারোর ক্ষতি করবে না, এরকম অবস্থা হতে পারে এদের ওভার স্টিমুলেশন। তারপরে আনহেলথি অ্যাকুইটনেস অফ মাইন্ড, এদের মানে মনে অস্বাস্থ্যকর তীব্র অবস্থা প্রকাশ করে। যেমন সে কেমন, সেটা কি হয়, কিউরিওসিটি, সে বয়স অনুযায়ী ইসরে পাকা, এতটা ইসরে পাকা যে ওর সাথে পারা ওঠা খুব মুশকিল। তারপরে কনফিউশন অ্যাজ টু হিজ আইডেন্টিটি, সে তার নিজের পরিচয় সম্পর্কে হতবিহ্বল থাকে, যে সে আসলে কে। এই যেটা ওই স্যারে একটু আগে বললো, আব্দুল হান্নান স্যার, অ্যালুমিনার ভিতরে গতকাল কেউ রুগীটা আমার কাছে আসছিল, অ্যালুমিনার রুগী, অনেক কথা শুনছি, শেষে এমন একটা অবস্থা প্রকাশ করেছে যে ও বললে আমি কুরবানির গরু যদি জবাই করে বা আমার পাশে যদি মুরগিও জবাই করে, তাহলে আমি অজ্ঞান হয়ে যায় রক্ত দেখলে। তখনই আমি ধরে ধরে প্রশ্ন করলাম, যদি ওটা ঠিক না, কিন্তু অ্যালুমিনার সাথে তার 80% মিলছে, আর 20% বাকি। অ্যালুমিনার সাথে মিলিয়ে একটা আছে অ্যালুমিনার গায়ে ঘাম থাকে না, কিন্তু ওর ঘাম থাকে, আর প্রায় সব মিলছে। তারপর মানসিক লক্ষণের ভিত্তি করে আমি অ্যালুমিনা ওয়ার্নিং দিচ্ছি, যত টেনে দেওয়ার ইচ্ছা ছিল। ও আসছিল মূলত সেক্সুয়াল প্রবলেম নিয়ে। ওর গত এই রমজান মাসে, পয়লা রমজান ওর স্ত্রী মারা গেছে। স্ত্রীর বয়স ছিল 22 বছর। স্ত্রীর হঠাৎ করে পেট ব্যথা করছে, হালকা বমি এবং পায়খানা হয়েছে, হাসপাতালে মেডিকেল নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে তা বলতে পারেনি। যাই হোক, আসলে মৃত্যু যে কত কাছে এটাই বুঝতে হবে আমাদের। দেখেন, তাহলে সে তার নিজের পরিচয় সম্পর্কে সন্দিহান থাকে, যে আসলে আমি কে। সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে অ্যালুমিনা, আরো অনেক মেডিসিন আছে এখানে। যখন অ্যালুমিনার সাথে সকল লক্ষণ মিলে যাবে, তখন অ্যালুমিনা, যখন ভেট্রামের সাথে অন্যান্য লক্ষণ, কমপ্লিমেন্টারি লক্ষণ মিলবে, তখন ভেট্রাম, এর আগে নয়। তারপর রিলিজিয়ন হি ইজ খ্রিস্ট অর এ পারসন দ্যাট হি হ্যাজ সেভ দ্য ওয়ার্ল্ড। তার ধর্মীয় সম্পর্কে একটা বিভ্রান্তি থাকে, হি ইজ খ্রিস্ট, সে যিশু। আর মুসলমান তো রিসিভ হবে না, মুসলমান আমি আমি নবী
অথবা পীর 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 হয়ে গেছি আমি, মহাপীর। জি জি, ওই এমন এক ব্যক্তি যে দুনিয়া সবার তার রক্ষা করছে, এটাই তার মূল কাজ। তারপর দেখেন কি এসেছে, এত বদমাইশ, ডেলিউশন এ গ্রেট পারসন। সে আবার নিজেকে ভালো মনে করে যে আমি সবচেয়ে মহান ব্যক্তি, আমার উপর আর কেউ নেই। তখনই সে একটা টেনশনে ভোগে যে আমার, যেহেতু আমি মহান ব্যক্তি, তাহলে আমার সমাজে সর্বোচ্চ স্তরে থাকা উচিত। কিন্তু ওই চিন্তা করে সর্বস্তরে কেউ পাত্তা দেয় না। তখন টেনশনে পড়ে যে আমি, ও তখন সমাজের সর্বোচ্চ স্তরে থাকার যে টেনশন, এই টেনশন থেকে রোগগ্রস্ত হয়ে পড়ে অনেক সময়। দেখেন সামনে আগাচ্ছি, ফিল দে মাস্ট প্রোটেক্ট। স্যার, আর এক্সকিউজ মি স্যার, এই জায়গাটা একটু প্লাটিনার সাথে তুলনা করে দেন স্যার, তাহলে ভালো হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লাটিনার সাথে? প্লাটিনা তো অহংকারী, আরে তো অন্য পর্যায়ের অহংকারী। স্যার আমি আগাই স্যার, পরে আসতেছি স্যার। ফিল না স্যার, স্যার আমি একটু ইয়ে করি, যে আপনি আট করেন স্যার। এখানে কিন্তু একটা ডিলিউশন, ডিলিউশন হি ইজ এ গ্রেট পারসন। ডিলিউশন মানে ভ্রান্ত ধারণা, তাই তো? মানে সে মনে করে, সেন্সেশন অ্যাজিভ, অনেকটা সেই ধরনের। সে মনে করে সে আসলে গ্রেট আর অনেক বড় একটা কিছু। আর প্লাটিনার ক্ষেত্রে তা না, সেইটা সে শো করে অলরেডি, নিজেকে মানে প্রকাশ করে, ফিজিক্যালি মেন্টালি শো করে প্লাটিনাতে। সে তার জামা কাপড় পরে, যেমন আমরা জানি না কেউ কোনো মানুষ টাকুর নিচে কাপড় পরে, এমনি মনের মতো করতেছে পড়ো, কিন্তু প্লাটিনা রোগীরা তা না, ওরা পরে শুধু নিজেকে মহান হিসেবে প্রকাশ করার জন্য যে আমি মহান দেখায়, যে ইচ্ছাকৃত ভাবে পড়বে। যে ইচ্ছাকৃত এবং দেখাবে, এবং যে যদি কেউ বুঝতে না তাদের বুঝাবে যে এই দেখো টাকুর নিচে কাপড় পরলে ভালো লাগে। যাও, আচ্ছা, সাউন্ড কি আমি কম শুনছি না আপনারা সবাই কম শুনছেন? তাদের আরেকটা লক্ষণ হচ্ছে যে তারা যখন ভালো হয়। জি, সাউন্ড একটু কম শুনছি তো, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের আরেকটা লক্ষণ প্লাটিনা, যে ওরা যখন শার্ট পরে, জামা কাপড়, ওদের শার্টের কলারটা খুব সুন্দর স্টাইল দিয়ে পরা হয়। আর এখানে তো নিজেকে ভাবে, যাই হোক কোথায় গেলাম। তারপরে ফিল দে মাস্ট প্রোটেক্ট দ্য উইক। সে অনুভব করে যে যারা দুর্বল তাদেরকে অবশ্যই প্রতিরক্ষা করতে হবে। রিলিজিয়াস অ্যাফেকশন, ধর্মীয় ভাবে সে প্রভাবিত হয়। রিলিজিয়াস ডিলিয়াম, ধর্মীয় ভাবে সে বিভিন্ন উন্মাদনার শব্দ ব্যবহার করে যদি সে সঠিকভাবে তার অবস্থান না পায়, খুঁজে না পায়। প্রেইং, সে প্রার্থনা করে। প্রিসিং, প্রিসিং শব্দের অর্থ যেন কি? প্রিসিং মানে প্রচার করে, সে নিজেকে প্রচার করে, সে প্রার্থনা করে, নিজেকে প্রচার করে। রিলিজিয়াস ডিসপিয়ার, হ্যালো, হ্যাঁ, হতাশা, ধর্মীয় হতাশা। আমি একটু ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছি। রুগী আসলো নাকি স্যার? না স্যার, আমি ব্লুটুথটা কানেক্ট করছি, যে আপনারা শুনতে পাচ্ছেন না তাই। ধর্মীয় সম্পর্কে হতাশা, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। অ্যাংজাইটি অ্যাবাউট স্যালভেশন, সে তার পরকালের মুক্তি সম্পর্কে সে টেনশনে থাকে, অথচ সে নিজেকে আবার নবী দাবি করে বা পীর দাবি করে, অথচ নিজেই সে আবার এই ফাঁদে আক্রান্ত। কতটা কন্ট্রাডিক্টরি দেখেন স্যার। সে অন্যকে হেল্প করতে চায়, নিজেই তখন সে বলে আমি, আমার আত্মাতে কি হবে, ভবিষ্যতে কি হবে, আমি কি আসলে জান্নাতে যাবো কি যাবো না, বা সর্বোচ্চ ভালো জায়গায় যেতে পারবো কি যাবো না, সেই সম্পর্কে সে টেনশনে থাকে। তারপর ডাউটফুল অফ দ্য সোল ওয়েলফেয়ার, তার পরকালের মুক্তি সম্পর্কে সে দ্বিধাদ্বন্দ্বে থাকে, যে আমার দ্বারা সম্ভব হবে না। কারণ তার ব্যাকডেট যে সে আসলে সমাজে সবাইকে তার উচিত ছিল আত্মরক্ষা করা, প্রতিরক্ষা করা, তাদের কোনো ক্ষতি হলে সেটাতে দেখবে, কিন্তু সে হয়তো পারতেছে না, তখন এই লক্ষণটা তার হয়তো তৈরি হতে পারে। ডাউটফুল ফর দ্য সোল ওয়েলফেয়ার, এটা অনেক পরে লক্ষ্য। ডিসপেয়ার অফ সোশ্যাল পজিশন, এই সেই এলো মূল সমস্যা। এর মূল থিম হচ্ছে এখানে যে তার যে পজিশন, যে তার নেতা হওয়া উচিত, যেহেতু সে নবী বা পীর, তার উচিত ছিল নেতা, কিন্তু সে নেতা হতে পারে না। তখনই সে তার মনের ভিতরে হতাশা কাজ করে যে আমি কেন নেতা হতে পারলাম না। তারপরে নেভার হ্যাপি উইথ সোশ্যাল পজিশন, সে কখনো তার
সামাজিক যে মর্যাদা, সে সুখী হয় না। তার মনে হয় যে আমি এর থেকে আরো ভালো জায়গায় যাবো, ফিল যে ডিজার্ভ বেটার। সে সবসময় মনে করে যে এর থেকে তো ভালো জায়গায় যাওয়ার যোগ্য আমি, যেহেতু আমি নবী, বা আমি আমি যিশু, অথবা আমি পীর সাহেব। তারপরে বর্ডারিং ইভিনিং, সন্ধ্যার সময় একটি বিষণ্ণ সন্ধ্যা, যা অন্ধকার গোধূলিকে বোঝায়, প্রায় ঘন কালো মেঘ একটি গুরুতর মেজাজ। মানে সন্ধ্যার সময় তার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়, এই বর্ডারিং ইভিনিং শব্দের অর্থ। তারপর হচ্ছে ভায়োলেন্ট, মারাত্মক আঘাত ধারণ করে। ব্রুডিং স্যার, ব্রুডিং। ব্রুডিং। তারপরে ম্যানিয়া উইথ ডিজায়ার টু দেয়ার থিংস, তার ভিতরে এমন একটা বাতিক একটা মানে কষ্ট কাজ করে যে সে সবকিছু টেনে ছিঁড়ে ফেলবে। যেটা আমরা প্লেটোনার ভিতরে দেখি, যেটা আমরা হচ্ছে ট্রেন্টলার ভিতরে দেখি, যেটা আমরা স্টামোনিয়ার ভিতরে দেখি, সবকিছু টেনে ছিঁড়ে ফেলবে। এইগুলো তৈরি হবে আগে, তার সোশ্যাল পজিশন নষ্ট হবে, এর আগে না। সোশ্যাল পজিশন নষ্ট হলেই তারপরে এই অবস্থাটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা তো সচরাচর একটা পেটের সমস্যায় পেটটা ভালো তো করি, ডায়রিয়া ফোর্সেবল বা চাল ধোয়া পানির মতো ডায়রিয়াতে ব্যবহার করি, যদিও মানসিক লক্ষণ এভাবে ব্যবহার খুবই কম। কিন্তু কিন্তু আরো 5 বছর পরে বা 10 বছর পরে এই রিলিজিয়াস পজিশনের জন্য এই ওষুধটা খুব বহুল ব্যবহৃত হবে বলে আশা করি। তারপর ইরোটিক পেরিফেরাল ইনসেন্টি, ইরোটিক হচ্ছে এ হলো কামুক টাইপের। আর পিউরিফেরাল ইনসেন্টি মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বা বাচ্চা মায়ের যে উন্মাদনা সৃষ্টি হয়, সে পাগল হয়ে যায়, এই অবস্থা কি বোঝায় আর কি। তারপর ডেলিরিয়াম উইথ লোকাসিটি, সে মানে খুব ঘন কথা বলার সাথে তার প্রলাপ থাকে। এই প্রলাপ শব্দের অর্থ কিন্তু বলা বোঝায়। আর লোকাসিটি খুব বেশি কথা বলে, একটা পর একটা সাবজেক্ট বিষয় চেঞ্জ করে বা দ্রুত কথা বলতে ভালোবাসে। মানে ওর সাথে কথা বলেই পারা খুব মুশকিল, যেমন আমাদের ল্যাকেসিস আছে, পারা খুবই কষ্ট। জি স্যার। বাসাল বাসাল খুশি করে বলে। জি জি। উইথ ওপেন আইস, এই সব কিছুর সাথে চোখ থাকে খোলা, একদম চোখ বড় বড় থাকে। আর র্যাগিং, দেখলে মনে হয় যে খুব রাগ হচ্ছে। ল্যাকেসিস কিন্তু তেমন না, রাগ হয় এবার কথা বলে সে তার অন্যদিকের স্টাইল, কিন্তু এর রাগ থাকে। রাগ থাকে, চোখ মুখ সবসময় খোলা রাখে, চোখ বড় বড় কি তাকায় থাকে যে আমার চোখ খোলা, এবং বুঝায় যে আমার সমস্যা, আমি আমার সন্তানের এতে সমস্যা ভুগতেছি, বা আমি আমার যে পজিশন থাকার কথা সমাজে, সেই পজিশন থেকে আমি পাচ্ছি না। বিভিন্ন কারণে তার রাগটা প্রকাশ পায়। মূল কথা হচ্ছে সে পজিশন চাই, যেহেতু সে নবী বা যীশু খ্রিস্ট নিজেকে দাবি করে, নাউজুবিল্লাহ। তারপরে ফিজিক্যাল লক্ষণে আসি, রেস্টলেস, রেস্টলেস গো আপ অ্যান্ড ডাউন, এই অস্থিরতা ওঠানামা করে। এই খুব ঠান্ডা, আবার আবার বেশি, আবার ঠান্ডা, আবার গরম, এই কোয়ালিটির। দি মুভমেন্ট the mind is working, the moment mind is working, the restless become more and more. যখন এই সবটা মনের উপর কাজ করে, তখন এর অস্থিরতা বেশি থেকে বেশি হতে থাকে। মনের উপর যখন কাজ করে তখন অস্থিরতা বেশি থেকে বেশি হতে থাকে। তখন রেস্টলেস ইন ক্রনিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাকুইট স্টেট, আগেই পড়লাম। এরা তরুণ রোগ অথবা জটিল রোগ, পুরাতন রোগের ক্ষেত্রে সব ক্ষেত্রে এরা অস্থির থাকে। যেমন আমরা আর্সেনিক প্রথম অবস্থা দেখি অস্থির, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে সে অস্থির থাকে না, কারণ তার গায়ের বল থাকে না। আর এর বল সবসময় স্ট্রং, কারণ এর বলটা মনের ভিতরে থাকে। এই জন্য আল্লাহু আকবার বললেই মুসলিম সাহাবীরা তরবারি, গায়ে কিছু নেই, খাবার কিছু নেই, কিন্তু তরবারি ঠিকই স্ট্রং হইতো, সামনে কচু কাটা করে ছেড়ে দিত কাফেরদের। আর এর মনের উপর কাজ করে, তো এই জন্য এর দুর্বল হয় না, মন সর্বোচ্চ কাজ করে মনকে। এই জন্য তরুণ অথবা জটিল কোন রোগের সে অস্থিরতা তার কমে না। সিলি, সে শীতকাতর, শীত শীত ভাব লাগে, স্পেশালি বিশেষ করে যখন তার তরুণ অবস্থা তৈরি হয়, যেমন ডায়রিয়া, জ্বর, বমি, এরকম বিভিন্ন রোগ। কিন্তু যদি ওর মানসিক লক্ষণ তৈরি হয়, তরুণ জটিল লক্ষণ, তখন কিন্তু সিলি নাও থাকতে পারে। তারপর ইন্টারনাল সিল, কোল্ডনেস ইন ব্লাড ভেসেল, তার ভিতরকার ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, শীতলতা অনুভব হয়। তার যে রক্ত চলাচলের যে রাস্তা ভেসেল, এই রাস্তার ভিতরে ঠান্ডা অনুভব করে। সিল অ্যাজ ইফ কোল্ডনেস ইন বোন,
তার হাড়ের ভিতরে সে ঠান্ডা অনুভব করে। তারপরে এর কোল্ড পারস্পিরেশন, এটা দেখে অনেক ওষুধ ওষুধ থেকে একে পার্থক্য করা যায়। এই যখন ডায়রিয়া আমাশা বা এরকম আমাশা তো হয় না, পেটের সমস্যা হয়, তখন এর যদি কপালে ঠান্ডা ঘাম থাকে তাহলে আমরা চোখ বুঝিয়ার কথা চিন্তা করবো। যদি বাতাস না চাই, যদি বাতাস চাই আমরা কার্বন বীজের কথা চিন্তা করবো। আর অন্যান্য মেডিসিন আছে, কার্বন গ্রুপের সব মেডিসিনই মুখে বাতাস চাই। এদের ঘামটা কোথায় থাকে? এবং ঘাম আমরা সবসময় জানি ঘাম খাই গরম, কিন্তু এর ঘাম হয় ঠান্ডা। এর ফরহেডে থাকে, কপালে, তারপর ফিট পায়ের পাতায় থাকে, ফেস মুখমণ্ডলে, হাতে থাকে। আমরা বেশিরভাগের কপালটাই দেখি। যদি আমরা ওষুধ পরিচয় পড়া অভ্যাস তো ওখানে এইভাবে বলা হয়েছে। ডিউরিং মেন্স, এই ঠান্ডা ঘামটা কোন কোন সময় তার তৈরি হয়? তার ঋতুস্রাব চলাকালীন, তার পায়খানা করাকালীন, অথবা যখন সে অজ্ঞান হয়ে যায়। এই তিন অবস্থায় বেশি বিরাজমান করছে, অন্য সময় আসতে পারে। তারপর হচ্ছে গ্রেট থার্স্ট ফর কোল্ড ড্রিঙ্কস উইথ আইস, এদের খুব ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা, ঠান্ডা পানীয় খাওয়ার ইচ্ছা। সেখানে বরফ এর খন্ড যুক্ত থাকার কথা তার, মানে খন্ড যুক্ত করতে বলে যে পানি দেয় এবং যখন সংগ্রহ করে খাই। এবং আমরা ঠান্ডা পানির জন্য সবচেয়ে ভালো মেডিসিন মাথায় আসে, প্রথম মেডিসিন আসে আমাদের কোন মেডিসিন বলেন তো? ফসফরাস। জি, ফসফরাস। ফসফরাসের ঠান্ডা পানি খায়, কিন্তু পেটের সমস্যা যদি হয়, পানি ভিতরে যাইতে গরম হতে দেরি হবে, কিন্তু ঘুমাতে দেরি হবে না। খুব মারাত্মক মেডিসিন এবং ভালো কাজ করে ওষুধটা। যাই হোক, এদের ভমিটিং অথবা ডায়রিয়া ভাইলেন্ট, মারাত্মক আকার ধারণ করে এবং পুরো খুব খুব পরিমাণ, বেশি পরিমাণে, উইথ কোল্ডনেস অ্যান্ড কোল্ড পারস্পিরেশন, সাথে তার কি সরাসরি শীতল হয়ে যায়। এবং যেখানে ঘাম হয়, ঘামটা ঠান্ডা, আপনি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবেন রোগী যখন এক্সামিন করবেন সরাসরি। তারপরে ভমিটিং ডিউরিং ডায়রিয়া, এদের যখন ডায়রিয়া হয়, ডায়রিয়া কি আমরা তো বুঝি, প্রচুর পরিমাণ পাতলা পায়খানা। যদি ডায়রিয়া রোগী চিনতে গেলে প্রথমত অ্যালোপ্যাথি ভাষায় একটা জিনিস দেখে, যদি কোনো রোগীর প্রস্রাব বন্ধ হয়ে যায়, পায়খানা হতে থাকে, তখন ডায়রিয়ার ফার্স্ট স্টেজ হিসেবে ধরা হয়। আর যদি প্রস্রাব ঠিকঠাক থাকে, ডায়রিয়া পাতলা পায়খানা হতে থাকে, তাহলে সে ডায়রিয়া স্টেজে আসে না। এটা মাথায় রাখবেন। যদি কোনো রোগী দেখেন, যদি আপনার পেশেন্ট চেম্বারে আসে, তার পাতলা পায়খানা হচ্ছে প্রচুর, এবং তার প্রথম প্রশ্ন করেন আপনার বাচ্চার কি প্রস্রাব বন্ধ হয়ে গেছে, যদি বলে হ্যাঁ, তাহলে আপনি আরো তো হাত দিবেন না, চেষ্টা করবেন ওর এক্ষুনি দ্রুত স্যালাইন দেওয়ার দরকার। আপনি দিতে পারেন, কারণ হলে আমাদের স্যালাইনের কাজ করে। যদি আপনার সাহস থাকে, না হলে হাসপাতালে পাঠিয়ে তারপর চিকিৎসার দিকে আগানো মনে হয় ভালো হবে। কারণ হোমিওপ্যাথির উপরে খুব ঝামেলা। হুজুররা যদি পা দেয় তা বিশাল দোষ, আর হোমিওপ্যাথি যদি ভুল করে, তাহলে এ আর হোমিওপ্যাথি আর দুনিয়ায় রাখবে না, দুনিয়াতে পার করে দিবে, ওই পরকালে পাঠাই দেবে। যাই হোক, রকেট ভমিটিং, রকেট সম্পর্কে আপনারা কি জানেন? এখন তো দেখেন বিভিন্ন যুদ্ধ হচ্ছে, বা রকেট খুব দ্রুত বেগে এক জায়গা অন্য জায়গায় স্থানান্তর হতে পারে। এদের বমিটাও হয় এরকম, মানে বমি করলে এত দ্রুত জায়গা থেকে সামনে এত দ্রুত ছিটকে পড়ে, যা আসলে মনে হবে যে এ কি, এ কি। আচ্ছা আচ্ছা, আপনার চেম্বারে বসে আছে, আপনি বসে আছেন, রোগীর সামনে বসে বমি করবে, আপনার গায়ে লেগে যাবে। অথচ সচরাচর বমি এত দ্রুত বেগে আসে না, কিন্তু আমাদের ব্রেকটাম অ্যালবামের আসে। তারপরে কোলাপস ফ্রম ভমিটিং, এই ভমি করার পরে সে ঘুমায় চলে যায়, তার জ্ঞান অজ্ঞান হারায় ফেলে। আমরা ভমিটিং এর পরে যদি সেদিকেও ঘুমায় চলে যায়, মানে অজ্ঞান হয়ে যায়, আবার জেগে ওঠে, আমাদের সবচেয়ে ভালো মেডিসিন যে ইথোসা। ইথোসা যখন বমি বমি করে, তার বমির আলাদা বৈশিষ্ট্য আছে, ও ছানা কাটা দুধের মতো বা এরকম বৈশিষ্ট্য থাকে, কিন্তু এর এখানে তা না। ইথোসার একটা লক্ষণ হচ্ছে, ও যখন বমি করার পরে ঘুমায় পড়ে, ঘুমায় উঠবে আবার খাবে, আবার বমি করবে আবার খাবে, মানে মরে যাবে এরকম একটা ভাব, কিন্তু খায়। আর এ তো খাবে না। র্যাপিড সিঙ্কিং অফ ভাইটাল ফোর্স, এর জীবনের শক্তি খুব দ্রুত দমে যায়, দ্রুত কমে আসে। এর এত পায়খানা হলে তখন তুমি শুধু থাকে, ঠিক থাকে। তারপরে কমপ্লিট প্রস্ট্রেশন অ্যান্ড কোলাপস, একদম পরিপূর্ণভাবে সে একেবারে অবসন্ন হয়ে যায় এবং সে কোমায় চলে যেতে পারে। ফেইন্ট ইজিলি, সে দ্রুত তার জ্ঞান হারায়। যার শরীরে বল থাকবে না, সে তার কি জ্ঞান থাকবে? আমাদের শরীরে যখন সবচেয়ে বড় সমস্যা, এর প্যাথোলজিক্যাল দিক থেকে খেয়াল করে দেখা যাবে যে শরীরের মানে ইলেকট্রোলাইট একেবারে লস হয়ে পড়ে। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম গুলো সব দ্রুত লস হয়ে পড়ে। যদি কোনো রোগীর পটাশিয়াম লেভেল কমে যায়, তা আমার মনে হয় এটা প্যাথোলজি হিসেবে কাজ করে, কারণ এর প্যাথোলজিক্যাল এখানে আসে আর কি।
যা মডালিটিসে আসি, এর ফ্রুটস, ফল মানে সিজনাল ফল বা যে কোনো ফল খেলে এর সমস্যা বাড়ে। আর আমরা আমরা জানি তো এমনি কারোর পেটে ডায়রিয়া হলে ফ্রুটস খাইতে নেই, খাইলে তার ডায়রিয়া সমস্যা বাড়ে। কোল্ডস, ঠান্ডা এর কষ্ট বাড়ে, কিন্তু ঠান্ডা আবার এর ভালো লাগে। পেয়ার্স, পেয়ার শব্দের অর্থ কি স্যার? আতা স্যার? স্যার? নাশপাতি, নাশপাতি, জি স্যার? নাশপাতি। নাশপাতি, সরি সরি, ঠিক আছে নাশপাতি। আর হচ্ছে র ফুড, মানে সরাসরি ফুড, মানে ধরেন ওটা আমরা সচরাচর যে খাবারগুলো খাই, কাঁচা যেমন মনে খাবার, করেন, কাঁচা খাবার, জি স্যার? কাঁচা খাবার। ওই তরি তরকারি যদি কাঁচা খাই। স্যার কন্টিনিউ। র ফুড হচ্ছে কাঁচা ফল। মনে করেন একটা ব্যক্তি সচরাচর কেউ টমেটো খায় না, বুঝাচ্ছি যে পেয়ারা তো কাঁচা ফল আমরা বুঝি, কিন্তু টমেটো কেউ খেতে চায় না, কিন্তু টমেটো তখন সরাসরি খাবে, সেটাই বলে র ফুড। মনে করেন একজন শশা র ফুড, ডাইরেক্ট ফুড, মানে হচ্ছে কোনো কিছুই অ্যাডজাস্ট করে না বা ছিল না বা এরকম জাতীয় সরাসরি যে খাবার খাদ্যগুলো সেগুলো বলে র ফুড। তারপর পটেটোসের কষ্ট বাড়ে। আর অ্যালুমিনার ভিতরে এই লক্ষণটা পাই যে আলু খেলে এদের স্বেচ্ছাচারিত খাবার খেলে এদের বৃদ্ধি হয়। আবার অ্যালুমিনা আলু পছন্দ করে কিন্তু কম। তারপর হচ্ছে গরমে এদের উষ্ণতা এদের বৃদ্ধি, যদি সে গরম হয় তার কষ্ট বাড়বে, যদি তার গরম অবস্থায় গরম কাপড় বা কোনো কিছু কম্বল বা কিছু দিয়ে যদি তাকে ঢাকে রাখা হয় তাও বাড়বে। গরম ঘরে তার বাড়বে, গরম বলতে না উষ্ণ ঘরে খুব গরম, সেন্সেশন অফ হিট, উষ্ণতা তার মানে শরীরের মধ্যে তাপ অনুভব হয় ডিউরিং মেন্সেস, ঋতুস্রাব চলাকালীন এদের কষ্ট বাড়ে। অ্যামিলিয়েশন কি? মানে উপশম, কন্টিনিউ মোশন, অনেক সময় মানে নড়া চলমান থাকলে তার কমে, কিন্তু মনে হয় না এই নোটটি পারে, প্রথম প্রথম নোটটি পারে যাতে লেস আছে। আমাদের রাস্ট্রাক্সে এই কন্টিনিউ মোশনে কমে, কিন্তু রাস্ট্রাক্সের সব আর্থাইটিস বা বাত ব্যথার কেন্দ্রিক, আর এ হচ্ছে পেট কেন্দ্রিক। তারপরে পারেসপিরেশন আফটার, ঘামের পরে এদের অনেক কষ্ট কমে যায়। ওয়ালকিং, হাঁটা চলায় ওই একই, কন্টিনিউশন হাঁটা চলায় একই, এর কষ্ট কমে। এর ডিজায়ার, ইচ্ছা, ইচ্ছা হচ্ছে একদম মন থেকে, একদম হৃদয় থেকে ইচ্ছা। ছোর, টক জাতীয় জিনিসের পছন্দ। লবণ, লেবু পানি, লবণ এবং লেবু এর সাথে মিক্স করে যে পানিটা তৈরি হয় এর খুবই পছন্দ। আনরিপ ফ্রুটস, যে সকল ফল এখন পাকেনি বা পাকার মুহূর্তে এই ফলগুলো খুব পছন্দ। আইস, বরফ, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানীয়। তারপর হচ্ছে কিউকাম্বার, শসা, হেরিং অ্যান্ড সার্ডিস, এক ধরনের খাদ্য আমাদের দেশে পাওয়া যায় না, অন্য অন্য দেশে পাওয়া যায় আর কি। এর হচ্ছে অ্যাকুইড ফেস, এগুলো দেখলাম আমাদের অ্যাকুইড এবং ক্রনিক দুটো একসাথে মিলে দেখলাম। অ্যাকুইড ফেসে কি অবস্থা তৈরি হয়? যদি কোনো রোগীর দেখেন শীত লাগতেছে, তার গায়ে ঠান্ডা ঘাম এবং দুর্বলতা, তাহলে সর্বপ্রথম আপনি অ্যালবের কথা চিন্তা করবেন। এগুলো সবসময় পাকস্থলী সংক্রান্ত রোগ নিয়ে আসে আমাদের কাছে, যদিও এই রোগী আমাদের কাছে আসে খুবই কম, কারণ যার উপায় নেই সেই আসে, বা আশপাশ হাসপাতালে নেই তারাই আসবে। এই জন্য আপনাকে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যে অস্ত্র নিয়ে বসে থাকলে তো হবে না, খোঁজ খবর রাখতে কার কি হয় না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রত্যেক নামাজে, বিশেষ করে ফজর এবং আসরের নামাজে, যখন দেখবেন আমাদের ইমাম সাহেবরা পিছনে তাকায় দেখে কে কিরকম আছে না আছে, আল্লাহ রাসূলের সুন্নাত ছিল খোঁজ খবর নিতে যে আজকে আসেনি বা কি আসলো, কার কি অবস্থা। এটা আমাদের ডাক্তার হিসেবে উচিত যে সবার কম বেশি খোঁজ খবর নেওয়া যতদূর সম্ভব। এরকম যে ঠান্ডা ঠান্ডা ঘাম এবং দুর্বলতা যদি আমরা দেখি, ঠান্ডা বলতে এখানে শীত কাতরতা, আমি প্রথম করে আপডেট করছি, ইনশাল্লাহ সুন্দর করেই করতেছি, চাই ভালোই হবে ইনশাল্লাহ। তাহলে আমরা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করবো। এর গ্যাস্ট্রো ইন্টারন্যাশনাল, মানে পাকস্থলী সংক্রান্ত গলা থেকে পেট পর্যন্ত এদের কি কি লক্ষণ করোনা অবস্থায় প্রকাশ পায়? ভমিটিং উইথ ডায়রিয়া, এদের ডায়রিয়া হলেই বমি হবে। ডায়রিয়া ইজ ফোর্সিবল, ডায়রিয়া যে হয় একদম ফোর্স, খুব দ্রুত। আর আমাদের একটা মেডিসিন আছে কোটেন্টিক, ওর ডায়রিয়া হয় কি না এর বাথরুমটা একদম আসে পায়খানার মধ্যে, আর এর তা না, এর দ্রুত ছড়াই যাবে, যেমন রকেট ভমিটিং আমরা বলতে পারি। এর অ্যাসিড, এর যে বাথরুমটা হয় ঝাঁঝালো, গ্রিন, সবুজ,
ইনভলেন্টারি ওয়ান পাসিং ফ্ল্যাটাস। এটা যদি বাথরুমের মানে বায়ু সরার ইচ্ছা হয়, সেই সময় এদের বাথরুম বেরিয়ে যায়, যেটা আমরা এলোর ভিতরে দেখি। এলোর ভিতরে অনেকগুলো অনেক মিল আছে এখানের সাথে। তাহলে ভমিটিং ইজ ফোর্সিবল, এদের ভমিট হয় খুব তীব্র বেগে, তাহলে ভায়োলেন্ট, যাকে এক কথায় বলা হয় রকেট ভমিটিং, মারাত্মক, সাথে থাকে দুর্বলতা, এবং আবার তার সাথে যুক্ত থাকে তার ঠান্ডা ঘাম। ঠান্ডা কোথায় দেখছি? কপালে, হাতে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, আবার দেখিনি। কপালে, পায়ের পাতা, মুখে এবং হাতে। তারপর হচ্ছে সিলি অ্যান্ড কোল্ড পারস্পিরেশন, শীত লাগবে সাথে ঠান্ডা ঘাম থাকবে। কোল্ড অ্যান্ড সেন্সেশন অফ কোল্ডনেস অফ ব্যাক। সিলি, সিল এবং অ্যান্ড সেন্সেশন, সিল মানে শীত লাগা ভাব থাকবে কোথায়? তার পিঠে। আমরা এই পিঠ থেকে শীতলতা উঠে আসে বেশিরভাগই আমরা যখন কোনো রোগী সামনে হয়, তখন আমরা জেলসিয়ামের কথা মনে করি। সাথে যদি প্রস্রাবের করার পরে তার কষ্ট কমে যায়, তাহলে জেলসিয়াম যদি জ্বরের ক্ষেত্রে এই লক্ষণটা থাকে, খুব ভালো কাজ করে। যদি প্রস্রাব করলে তার জ্বর কমে যায়, আর যদি তার ঠান্ডাটা যদি পিছন থেকে উঠে আসে, সে বলবে যে ডাক্তার সাহেব আমার ঠান্ডা পিছন থেকে উঠে আসতেছে, তাহলে আপনারা জেলসিয়ামের কথা চিন্তা করবেন ইনশাল্লাহ। আর ভুল হতে পারে, ঠিক ভুল সূত্রে দিবেন ইনশাল্লাহ। উইকনেস আর উইকনেস অ্যাকম্পেস ওয়াল কনফিডেন্স, এদের যত সমস্যা থাকে, প্রত্যেক সমস্যা থেকে দুর্বল থাকবেই। কারণ কি? এর ইলেকট্রোলাইট লস, ইলেকট্রোলাইট ঠিক না থাকলে আমরা তো ঠিক থাকতে পারবো না। জি। তারপরে রেসপিরেশন, এদের শ্বাস প্রশ্বাসের উপরে কি কাজ করে? শ্বাস প্রশ্বাসের ব্লু ফেস, এদের মুখমণ্ডল হয়ে যায় নীল। কোল্ডনেস অফ ব্রেথ, এদের যে শ্বাস প্রশ্বাসটা ফেলে সেটা ঠান্ডা। ব্লু ফেসের মধ্যে আমরা ইনটেমটারের কথা এখানে অ্যাডজাস্ট করতে পারি, আমরা কার্বোভেজের কথা চিন্তা করতে পারি, এর সাথে কার্বোভেজ বেশি অ্যাডজাস্ট, আমরা ক্যাম্পারের কথা চিন্তা করতে পারি। তারপরে অপারেশন অফ চেস্ট, এদের বুকে চাপ অনুভব হয়, চাপ চেপে ধরে আছে, ধরো মন পাথর, তার উপরে চাপ দেওয়া হয়েছে, যেহেতু সে দুর্বল। উইকনেস, আমরা যখন বুকের দুর্বলতা অনুভব করি, তখন সর্বপ্রথম আমাদের মনে আসে স্টারনামেট, কিন্তু স্টারনামেট হতে গেলে অন্য লক্ষণ তার সাথে সংযুক্ত থাকতে হবে। জি। তারপরে কফ উইথ ভমিটিং, এদের কাশির সাথে বমি থাকে। তারপরে ফেভার লক্ষণ কোল্ডনেস অ্যান্ড পেলনেস, কোল্ডনেস শীতলতা এবং মলিনতা অফ ফেস উইথ শীত লাগার সাথে তার মুখমণ্ডল এবং মুখমণ্ডল তার মলিন হয়ে যায়, তার মুখমণ্ডলে যে উজ্জ্বলতা ভাব আর থাকে, যাতে ইলেকট্রোলাইট লস। তারপরে হচ্ছে রেড ফেস, ফেভার উইথ ব্রাউন ইউভি, এদের মুখমণ্ডল অনেক সময় লাল হয়, সাথে কি হয়? জ্বরের সাথে তার প্রস্রাব হয় বাদামি রঙের। জি। তারপর স্কিন হয় কেমন? ঠান্ডা। আবার ঠান্ডা স্কিন আরো ক্যাম্পারে দেখি, আরো অনেক রিজন আছে। ক্যাম্পার কখনো গায়ে কাপড় রাখতে চায় না, কাপড় ছুঁড়ে ফেলবে, অথচ তার সারা শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু আশপাশ মনে করছে তো কাবু, তো কুটো হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে ঠান্ডা স্কিন, আপনি স্পর্শ করলে বুঝতে পারেন, ক্যাম্পারে বুঝতে পারেন। ক্যাম্পারে মূল পার্থক্য হচ্ছে ও গায়ে কাপড় রাখবে না, যেভাবে হোক সরাই দেবে, কারণ ওর ভিতরে অন্তদাহ জ্বলে যাচ্ছে। ক্যাম্পার হচ্ছে মানে মৃত্যু শেষ মুহূর্তের মেডিসিন। দেখেন না, আমরা যখন কেউ জানাজায় দেয়, জানাজার আগে দোয়ানোর পরে প্রত্যেক রুগী তো না যে তার দেহটা অবশেষ, আমরা বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পার দেয়, হয়তো এই বিভিন্ন কারণ আছে ক্যাম্পার দেওয়ার কারণে শেষ অবস্থার ওষুধ, আমি জানি না সঠিক। তারপরে স্কিন হচ্ছে ব্লুনেস, নীল হয়ে যায়, কারণ এর অক্সিজেনের ঘাটতি পড়ে যায়। অক্সিজেনের ঘাটতি না পড়লে কখনো কোনো স্কিন নীল হয় না। অক্সিজেনের মানে এটা প্যাথোলজিক্যাল, আর অথবা কার্বন ডাইঅক্সাইড বেশি, ওই একই কথা। পেলনেস, তার শরীরে বিভিন্ন চামড়া মলিনতা হারাই ফেলে। তারপরে একটা থার্স্ট, ইনক্রিজ থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ কোল্ড ড্রিঙ্কস, যে ঠান্ডা পানীয়র প্রতি ব্যাপক চাহিদা থাকে, এবং এই সময় তার বৃদ্ধি পায়, অনেক পানি খায়, সেটা ঠান্ডা পানি। এখানে আমরা আমাদের ফসফরাসকে অবশ্যই সাথে নিয়ে আসবো, ফসফরাসকে বাদ দেবো না। এদের মডালিটিস কি? অ্যাগ্রিভেশন হচ্ছে কোল্ড, ঠান্ডা, ঘামে তাদের কষ্ট বৃদ্ধি পায়। আমরা সচরাচর দেখি জ্বর সবসময় ঘাম হলে কমে যায়, এটা হলো সিম্পল লক্ষণ। ঘামে যদি তার জ্বর বা কষ্ট বাড়ে, তাহলে এটা সিম্পল না। তারপরে গরম, উষ্ণতায় এর কষ্ট বাড়ে। এমিউলেশন হচ্ছে হাঁটা চলাই, নড়াচলা।
আর এর সাথে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে উপর সাথে আর্সেনিক কার্বোভেজ। আর্সেনিক ওই যে পেটের সমস্যার কারণে আর্সেনিকের কথা আসে, আর কার্বোভেজ হচ্ছে কপালে ঠান্ডা ঘাম বাতাসায় বা তারও ইলেকট্রোলাইট নষ্ট হয়ে যায়, ইলেকট্রোলাইট একেবারে লো হয়ে যায় কার্বোভেজ। আমরা কম্পেয়ার করবো কিছুর সাথে, আর্সেনিক, ক্যাম্ফর, কার্বোভেজ, কুপ্রাম। কুপ্রামের সম্পর্ক হচ্ছে সম্ভবত ওই যে প্রস্রাব পরবর্তী মায়ের খিঁচুনি হয়, সেক্ষেত্রে সম্পর্ক আছে। আর মেডো অনেক সময় ইলেকট্রোলাইট বজায় রাখার কাজ করে, আর রাস্টক্সের তো ওই যে লড়াচড়া উপশমের উপরে কম্পেয়ার করতে পারে। আর অ্যান্টিডোট বা বিভিন্ন ওষুধ আছে, যে ওষুধ দিয়ে কাজ করলো না কিন্তু অন্য ওষুধের লক্ষণ তৈরি হয়, অ্যাকোনাইট আসতে পারে, এলিয়ামসেপ আসতে পারে, আর্সেনিক অ্যালবাম আসতে পারে, ক্যালকিরাকাম, কামফোর, সায়ানা, কফিয়া, কুপ্রাম, ফেরাম, মেটালিকাম, ইপিকাম, ল্যাকেসিস, ভাক্সাল, নার্সভূমিকা, ওপিয়াম, ফালসিটি, রাস্টক্স। অ্যান্টিডোট কি এর ক্রিয়া নাশ করে দেওয়া হচ্ছে আমাদের অ্যালিয়াম সেপার এবং চায়না। চায়নার দুর্বলতা জন্য এর সাথে কিছুটা মিল আছে, কিন্তু চায়নার দুর্বলতা সাথে এর মিল অমিলও আছে। অত বলতে পারতেছি না, আমি কারণ আমি রেডি হয়নি, তো রেডি হয়তো বললে আমি ঠিকই বলতে পারতাম ইনশাল্লাহ। তারপরে ফলয়েড অয়েল, এরপরে সবচেয়ে কোন মেডিসিন ভালো কাজ করে? এমন কাপ ভালো কাজ করে, কারণ এমন কাপের মেন্সের সাথে সম্পর্ক সব বিষয়। মেন্স হলে এর সকল কষ্ট পায়, মেন্সের সময় এর ডায়রিয়া হয় বা পেটের সমস্যা বেশি হয়। আর ভেট্রামাল নামেও এরকম একটা অবস্থা আছে। আর বেলিডোনা হচ্ছে হিংস্র টাইপের, এরও যেহেতু এর মন এবং দেহ সবসময় রেস্টলেস, অতিরিক্ত অতি সক্রিয় থাকে, ওভার অ্যাক্টিভিটি থাকে, বেলিডোনার ভিতরেও থাকে। আর হাইসিমাস এর কোন লক্ষণ হাইসিমাসের তো নিরাশাই বলতে পারছি এর মধ্যে। জি স্যার, আর আপনারা যদি বলেন তাহলে আমি একটু লেবরেটরি দেখাতে পারি এই ওষুধটা। স্যার দেখান, খুব সুন্দর। আপনার প্রিপারেশন থাকলে আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে বলেন, আমি লেবরেটরির ভিতরে যাই। জি জি, প্রস্তুত থাকলে আরো হয়তো আপনি ইনস্ট্যান্ট যে করেছেন কি আর কি আমি শুনতে পাচ্ছি না, না আপনারা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন আমার কথা স্পষ্ট আসতেছে না আপনাদের কথা? হ্যাঁ, আপনার কথা স্পষ্ট হয় আছে। তো ল্যাপটপ থেকে ডিসটেন্সটা একটু ছিল, তবু আমরা শুনেছি সবাই। আর কোনটার কথা বলছিলেন? রেকর্ডের কথা বলছিলেন? আমি আপনার কথা স্পষ্ট পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছেন না? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ইদানিং কালে আপনার কথা খুব স্পষ্ট হচ্ছে না। কার কথা? আমার কথা? জি জি, রাত্রের কথা বলছেন কিন্তু। না স্যার, একমত না স্যার। হ্যাঁ একমত না মানে আল্লাহ আমাদের আমি কারো কথা স্পষ্ট বুঝতেছি না আসলে। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? বুঝতে তো পারছি, আমি তো বুঝতে পারছি। এখন আমার কথা বুঝতে না পারলে কি বলবো? এইবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আরে নেটওয়ার্ক সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। যাক, আপনাদের সমস্যা না থাকলে এলো। জি। এর ভিতরে তো আমি একটা ঘুমও দিয়ে ফেললাম। এই যে এই স্যারের কথা আমি বুঝতে পারি না। একটু মন্তব্য করেন ওই স্যারের। হ্যাঁ, আপনি মিরর থেকে শুরু করেছেন আপনি? ভেরেট্রা না, মিরর না স্যার, এটা অন্য। ভেরেট্রা অ্যালবাম। সাতবার ইদুল গাছ এই কিনেছেন নাকি? না না, এটা ইয়ে মিররই তো। এটা তো মিরর। মিরর আপনি ল্যাপটপে প্রেজেন্টেশন দিচ্ছেন? জি, মিরর তো ল্যাপটপে দেওয়ার কথা। ওই আমাদের ওই স্যার কি যেন বলেছিল, আমাকে বলছিল, কিন্তু আমি তো আর যোগাযোগ করি।
এখন কি আপনি ল্যাপটপে দিচ্ছেন না মোবাইলে দিচ্ছেন? ল্যাপটপে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ব্লু স্ট্যাক আছে না, ব্লু স্ট্যাকে যেখানে বলবো ব্লু স্ট্যাক দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ জহির স্যার কিছু বলে না, খালি দেখাইছি যে কি অবস্থা। আর মনে হয় মিউট হয়ে আছে। সমস্যা